হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 উদস্থিতিবিদ্যা অধ্যায়ের এটা হচ্ছে 4th ভিডিও। আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পাস্কালস ল কিংবা পাস্কালের সূত্র এবং সেখান থেকে হাইড্রোলিক্স এবং এই হাইড্রোলিক্সের যে ধারণা কিংবা পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতি এবং সেই ঘাত বৃদ্ধির নীতি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, সেটা আমরা প্রমাণ করে দেখাবো। তো পরীক্ষাতে পাস্কালের সূত্র বিবৃতি, পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 11 অ্যানুয়াল এক্সামিনেশনে। আর সেই ঘাত বৃদ্ধির নীতি যে শক্তি সংরক্ষণ নীতি মেনে চলছে সেটা প্রমাণ করা। তো 2 মার্কসের কোশ্চেন, তো এটা ভালো করে আমাদের বুঝতে হবে। তো তোমরা চেষ্টা করবে মন দিয়ে শুনবে আর বই ভালো করে পড়বে। তোমাদের বইতে পেজ নাম্বার 504 এন্ড 505 পেজে এই আলোচনাটা রয়েছে। তো পাস্কালস ল, যেটাকে আমরা পাস্কালের সূত্র বলি, তো বিজ্ঞানী পাস্কালের সূত্র বুঝতেই পারছো, তোমরা ক্লাস 9এও শুনেছো। তো পাস্কালের সূত্র সম্বন্ধে বলার আগে একটু আমি বলি, যেহেতু প্রবাহের ক্ষেত্রে পাস্কালের সূত্র আমরা পড়ে থাকি। কোনো কঠিন পদার্থের উপরে যখন আমরা চাপ প্রয়োগ করি, সেই চাপটা কিন্তু সেই স্থানীয় স্থানে সামান্য হয়তো বিকৃতি সৃষ্টি করে, কিংবা বলতে পারি সমগ্র আয়তন জুড়ে বস্তু সেই চাপটা কিন্তু সঞ্চালিত হয় না। এটা স্বাভাবিক। যদি আমি পেন একটা কঠিন পদার্থ, যদি আমি এখানে বল প্রয়োগ করি মানে চাপ প্রয়োগ করি, তাহলে এই প্রযুক্ত চাপ শুধুমাত্র লোকালি সেই জায়গাতে এফেক্ট করছে, টোটালি কিন্তু পরিচালিত হচ্ছে না। কিন্তু যখন একটা তরল কিংবা গ্যাস, সেই কিন্তু এই যে চাপ প্রয়োগ করা হচ্ছে তার কিন্তু সেই কঠিন পদার্থের মতো দৃঢ়তা কিংবা রিজিডিটি নেই, তোমরা জানো। সেই জন্য তো সে প্রবাহী। সেই ক্ষেত্রে যখন আমরা চাপ প্রয়োগ করছি, সেই চাপটা কিন্তু অপরিবর্তিত মানে সমগ্র আয়তন জুড়ে যে তরল কিংবা গ্যাস রয়েছে, পুরো প্রবাহিত জুড়ে সেটা কিন্তু সঞ্চালিত হয়। তো আমাদের বইতে শুরুই হচ্ছে এই আলোচনা থেকে, সেটা হচ্ছে পাস্কালের সূত্র। তো পাস্কালের বক্তব্য কি ছিল না, উনি এই সংক্রান্ত একটা চাপ সঞ্চালনের সূত্র দেন, যেটাকে আমরা পাস্কালস ল বলি। তো এইটা অবশ্যই আবদ্ধ প্রবাহী কিংবা তরল গ্যাস যাই বলো না কেন, আবদ্ধ প্রবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। সূত্রটি হচ্ছে আবদ্ধ প্রবাহী যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে, তাহলে আবদ্ধ থাকতে হবে প্রবাহী, তার যে কোনো অংশে যদি আমি একটা রাবারের বল ধরি সেই ক্ষেত্রেও বলতে পারি, তাহলে যে কোনো অংশ চাপ প্রয়োগ করলে সেই চাপ অপরিবর্তিত মানে সমগ্র অঞ্চল জুড়ে সেই প্রবাহী, সেই মানটা কিন্তু চাপটা সঞ্চালিত হয়ে থাকে। তো সূত্রটা দেখো বলাই রয়েছে, আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ প্রবাহীর সব বিন্দুতে অপরিবর্তিত মানে সঞ্চালিত হয় এবং প্রবাহী সংলগ্ন যে কোনো তলের উপর অবিলম্ব বরাবর কিংবা লম্বভাবে সেটা ক্রিয়া করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই, যে যদি একটা রাবারের বল নেওয়া হয় এবং তার বিভিন্ন স্থানে এরকম ছোট 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 ধরো পিন দিয়ে যদি আমরা ফুটো করে দিই, আমি ডায়াগ্রামের জন্য বড় করে দেখাচ্ছি, কিন্তু লিটারালি একদম ছোট পিন দিয়ে ছোট ছোট যদি ফুটো করে দেওয়া হয় এবং সেটাকে যদি বদ্ধ করে দেওয়া হয়, আর তার ভেতরে প্রথমেই আমরা জল ভর্তি করে দিলাম, ঠিক আছে, এবার জল ভর্তি করা হলো, এবারে ফুটো করে দেওয়া হয়েছে, তারপর তাকে বদ্ধ করে দেওয়া হলো, মানে কিভাবে বন্ধ করে দেওয়া হলো ফুটোগুলোকে। তারপর যদি হাতে নিয়ে এরকম প্রেস করি বলটাকে, রাবারের বলটাকে, তাহলে দেখবো সেই জলটা কিন্তু সব ছিদ্র দিয়ে সমানভাবে সমান বেগে কিন্তু বেরোচ্ছে। তো এটা পাস্কালের সূত্র একটা বলতে পারো এক্সপেরিমেন্টাল প্রুফ, তোমরা হাতে নিয়ে নিজেও করতে পারো। এই ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে জিনিসটাকে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা বদ্ধ প্রবাহী নেব। তাহলে এই বদ্ধ প্রবাহী বিভিন্ন স্থানে আমি 4টে পিস্টন ধরবো, এরকম 4টে পিস্টন। তাহলে 4 জায়গাতে এইখানে আমরা পিস্টন ধরছি, ঘর্ষণবিহীন পিস্টন, যেটা প্রবাহীর মধ্যে যাওয়া আসা করতে পারে। এর ভেতরে প্রবাহীকে রাখা হয়েছে। সে শুধু জল হবে তা না, সে কোনো গ্যাসও হতে পারে, তরলও হতে পারে। আমি তরল নিয়ে এক্সপেরিমেন্টটা বলছি। তাহলে সাপোজ এর ক্ষেত্রফল a, C
সি এর ডি, মানে চারটে যে পিস্টন নেওয়া হয়েছে এর ভিতরে বদ্ধ প্রবাহীকে রাখা হয়েছে, তো চারটে পিস্টনের ক্ষেত্রফল নিচ্ছি এ বি সি ডি। সাপোজ এই এ তে আমি F1 পরিমাণে বল প্রয়োগ করলাম, তাহলে বুঝতে পারছো এইখানে প্রযুক্ত যে চাপ হবে সেটা হচ্ছে F1A। তো F যেহেতু বদ্ধ প্রবাহী, তো F1 পরিমাণে যে পরিমাণ এখানে প্রবেশ করলো মানে ভেতরের দিকে সরণ হলো, প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আমরা দেখব বাকি তিনটে পিস্টন তারা কিন্তু এইরকম বাইরের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটাই, শুধু একটা বলে না, প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকের কিন্তু ক্ষেত্রফল আলাদা। যদি আমাকে এই তিনটাকে আটকে রাখতে হয় তাহলে কি করতে হবে? এইখানে একটা বল প্রয়োগ করতে হবে, এইখানে একটা বল প্রয়োগ করতে হবে, আবার এদিকেও একটা বল প্রয়োগ করতে হবে। তাহলে পাস্কালের সূত্র অনুসারে এই যে চারটে বল আলাদা হতে পারে F1 F2 F3 F4, কারণ হচ্ছে প্রত্যেকের প্রস্থচ্ছেদ যেহেতু আলাদা, কিন্তু এই ক্ষেত্রে যে চাপটা সঞ্চালিত হয়েছে F1/A, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সেই সমান পরিমাণে চাপ সঞ্চালিত হবে, এই ক্ষেত্রেও কিন্তু সেই সমান পরিমাণেরই চাপ সঞ্চালিত হবে। আমি কিন্তু এটা বলছি না, পয়েন্ট টু বি নোটেড, যে তিনটে বল একই বলে কি চারটে বল একই। বল আলাদা হতে পারে কারণ সবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা, কিন্তু চাপ যেটা সেটা অপরিবর্তিতভাবে দেখো সঞ্চালিত হবে। যদি আরো পিস্টন থাকে তাহলেও কিন্তু এটা করা যাবে, কিন্তু হ্যাঁ বদ্ধ প্রবাহীর ক্ষেত্রে কিন্তু এইটা করা হবে। আমরা যে কোনো স্থানে প্রয়োগ করে কিন্তু আমরা অন্য জায়গাগুলোতে সেই সমান পরিমাণের চাপকে কিন্তু আমরা কার্যকরীভাবে সঞ্চালিত করতে পারি। তো এইটা পাস্কালের সূত্রের ব্যবহারিক প্রয়োগের অনেকগুলো দিক রয়েছে, যেটা আমরা একটু পরে ভিডিওতে আলোচনা করব। তাহলে একটু ম্যাথমেটিক্যালি তোমাদের বোঝালাম, যেটা বইতে দেখবে 2.18 ডায়াগ্রামে রয়েছে, পেজ নাম্বার 504। এবার আমরা পেজ নাম্বার 505 এর দুটো টপিক যেটা আমাদের পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধি নীতি, এবং সেখান থেকে দেখব যে আপাতদৃষ্টিতে ঘাত বৃদ্ধি নীতি শক্তি সংরক্ষণ নীতির পরিপন্থী হলেও সেটা কিন্তু বাস্তবে শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে। তো সবচেয়ে প্রথম একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে তোমাদের বইতে দেখবে সবচেয়ে প্রথম একটা কথা লেখা রয়েছে, সেটা হচ্ছে হাইড্রোলিক্স। এই হাইড্রোলিক্স যে লেখা রয়েছে এখানে দেখবে যে মানটা একটু ভুল রয়েছে, তাহলে এখানে HYDRAULICS হাইড্রোলিক্স DRAU। তাহলে এই যে হাইড্রোলিক্স রয়েছে, তাহলে এই হাইড্রোলিক্স জিনিসটা কি না? হাইড্রোলিক্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড সায়েন্সের একটা খুব বিশেষ অঙ্গ কিংবা বিশেষ শাখা, যেখানে এই স্থির প্রবাহী, যেগুলো আমরা বদ্ধ প্রবাহী বলছি আর কি, তাহলে চাপে রাখা তরল পদার্থে যান্ত্রিক ধর্ম মানে মেকানিক্যাল প্রপার্টি কিংবা মেকানিক্যাল যে ধর্ম, সেই যান্ত্রিক ধর্ম নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে। তো যাই হোক, সেটা অতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নয় পরীক্ষা দৃষ্টিকোণে বলতে গেলে। পরীক্ষা দৃষ্টিকোণে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে পাস্কালের সূত্র লাগিয়ে আমরা ঘাত বৃদ্ধি নীতি কিভাবে প্রতিষ্ঠা করব। তো এই প্রতিষ্ঠাটা করার জন্য আমরা যে টেকনিকটা ফলো করব সেটা হচ্ছে যে আমরা পরস্পরের সঙ্গে যুক্ত দুটো ভিন্ন প্রস্থচ্ছেদে আমরা দুটো বদ্ধ নল নেব কিংবা বদ্ধ চোঙ নেব। কি রকম না, আমি একটা সিম্পল এক্সাম্পল বলছি। ধরো এইটা নিলাম একটা, এর সঙ্গে জুড়ে আরেকটা একটু কম প্রস্থচ্ছেদে একটু সরু এরকম নিলাম, আর এদের ভেতরে আমরা পিস্টন থাকছে। আবার এটা ঘর্ষণবিহীন ভাবে যেন চলাচল করতে পারে, এক কথায় বলতে গেলে ঘর্ষণকে গ্রাহ্য করা হচ্ছে না এই ক্যালকুলেশন কিংবা বিশ্লেষণে। তো এর ভেতরে স্বাভাবিকভাবে যেটা আমরা জানি প্রবাহী থাকবে, একই রকমের প্রবাহী থ্রু আউট থাকছে প্রবাহী। দুটো পিস্টন আছে, তো দুটো পিস্টনের মধ্যে আমরা এইটা বড় এটা ছোট, বুঝতেই পারছো। তাহলে এই পিস্টনে যেটা রয়েছে এর প্রস্থচ্ছেদ আমরা এ ধরছি, এ বি ধরছি। আমরা এর উপরে এই যে দুটো পিস্টন রয়েছে যেগুলো ভর নগণ্য কিংবা খুবই কম, এর উপরে একটা W1 পরিমাণে
ভার চাপালাম, কিংবা ঘুরিয়ে বলতে পারো এটা W1 পরিমাণে বল প্রয়োগ করলাম, যেটা তোমাদের বইতেও দেখবে রয়েছে W1 পরিমাণে বল প্রয়োগ করবে। তো স্বাভাবিকভাবে পিস্টনের গতি নিম্নমুখী, তো প্রবাহিত নির্দিষ্ট পরিমাণে রয়েছে, তো এই চাপটা সঞ্চালিত হবে এদিকে, তাহলে স্বাভাবিকভাবে এই পিস্টনটা উপরের দিকে উঠে যাবে কিংবা ওঠার চেষ্টা করবে। তাহলে এই যে উপরের দিকে পিস্টনটা আছে সে উপরের দিকে ওঠার চেষ্টা করবে, কারণ তরলটা এখানে যে তরলটা রয়েছে এর ভেতর দিয়ে চাপটা কিন্তু সঞ্চালিত হচ্ছে, কারণ এইখানে একটা নির্দিষ্ট পরিমাণে তরল নিচের দিকে নেমে যাবে, তাহলে সেই পরিমাণে যেটা নেমে গেল এইখানে সমান পরিমাণ হবে না, স্বাভাবিক যেহেতু প্রস্থচ্ছেদ আলাদা রয়েছে, কিন্তু তরল নিশ্চিত উপরের দিকে উঠবে, তাহলে পিস্টনটা কিন্তু নিচের থেকে উপরের দিকে সরে যাবে। যদি আমি পিস্টনটাকে আটকাতে চাই যে যেখানে ছিল সেখানেই থাকবে, তো স্বাভাবিকভাবে এই পিস্টনের উপর আমাকে বাইরে থেকে একটা W2 পরিমাণে একটা ভার চাপাতে হবে, কিংবা একটা বল প্রয়োগ করতে হবে, কিংবা একটা ওজন রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি জানতে চাইছি? না, আমরা জানতে চাইছি ঘাত বৃদ্ধির নীতি। তো আমরা যেটা জানতে চাইছি সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ঘাত বৃদ্ধির নীতি। তাহলে এই যে ঘাত বৃদ্ধির নীতি এখান থেকে কি করে আসছে? তার মানে পাস্কালের সূত্র প্রয়োগ করে যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে কম পরিমাণের বল প্রয়োগ করে অপর প্রান্তে বেশি পরিমাণের বলের সৃষ্টি করা। তো এটা কি করে? তোমাদের মনে হতে পারে এটা কি সত্যি সম্ভব? ঘাত কিভাবে বৃদ্ধি করা যায়? হ্যাঁ, বৃদ্ধি করা যায়। যদি দুটো সমান পরিমাণে প্রস্থচ্ছেদ হতো তাহলে কিন্তু এটা হতো না, যেহেতু দুটো প্রস্থচ্ছেদ আলাদা এই জন্য এটা কিন্তু সম্ভব। তোমরা বইতেও দেখতে পারো পেজ নাম্বার 505 এ কিন্তু এই জিনিসটা বলাই রয়েছে, যেহেতু সরু চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা আর বড় চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা, স্বাভাবিক একটা বেশি, সেই জন্য কিন্তু এটা কিন্তু সম্ভব হবে। সবচেয়ে প্রথমে আমরা দেখি এই ছোট পিস্টন দ্বারা যে প্রযুক্ত বল সেটা হচ্ছে W1। তাহলে কত পরিমাণে চাপ প্রয়োগ করছে সে? না সেটা হবে স্বাভাবিকভাবে না W1/A প্রয়োগ করছে। তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে যে প্রযুক্ত চাপ সেটা অবশ্যই ছোট পিস্টন দ্বারা, সেটা কত হবে না W1/A, কারণ বল বাই ক্ষেত্রফল। এইবারে এই চাপটাই সঞ্চালিত হয় কোথায় যাচ্ছে? না বড় পিস্টনের কাছে যাচ্ছে। তার মানে বড় পিস্টনের কাছে যখন পৌঁছাচ্ছে, অর্থাৎ এই বড় পিস্টনের কাছে, তো সেইখানে প্রযুক্ত ঘাত কত? তোমরা বইতেও দেখতে পারো পরিষ্কার লেখা রয়েছে বড় পিস্টনের উপরে মোট বল বা ঘাত। তাহলে এই বড়টার উপরে যে প্রযুক্ত ঘাত সেইটা কত হবে? না সেই ঘাত বলটা হবে কত? না সেই ঘাত বলটা হবে এই যে প্রযুক্ত চাপ ইনটু ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের। তো প্রযুক্ত চাপ কত? W1/A ইনটু বড় চোঙে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে B। সো W1/A ইনটু B। তাহলে এই যে রাশিমালাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই পরিমাণ ঘাতটা এইখানে প্রযুক্ত হচ্ছে। তাহলে আটকাতে গেলে আমাকে W2 পরিমাণ যদি বল কিংবা ওজন কিংবা ভার চাপাতে হয়, তো সেটা নিশ্চিতভাবে এর সমান হবে, তাহলেই এই পিস্টনটা আটকে থাকবে, না হলে তো বেরিয়ে চলে যাবে। তাহলে আমরা বলতে পারি W2 = W1/B/A। এইটাকে আমরা অন্যভাবে একটু দেখি কি রকম। সাপোজ এই ডায়াগ্রামে দেখো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি B এর মান A, কিন্তু B এর মান A এর থেকে বেশি, তাহলে B is greater than A, তাহলে নিশ্চিতভাবে W2 greater than W1। তো এখান থেকে নিশ্চিত যে ঘাত কিন্তু বৃদ্ধি পাচ্ছে, মানে বল কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কত বৃদ্ধি তার একটা ছোট্ট উদাহরণ দিই আমি। যদি A হয় 1 বর্গ সেমি আর B যদি হয় 100 বর্গ সেমি, যেমন ধরো বইতে তোমাদের উদাহরণ দেওয়াই রয়েছে, আর W1 যদি হয় 1 কেজি ইনটু G মানে অভিকর্ষজ ত্বরণ, তখন দেখো W2 কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। 1 এখানে 100
বা এখানে 1, তাহলে দেখো 100 গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যেহেতু এর তো মাত্রা একই, তার মানে এটা হয়ে যাচ্ছে 100 কেজি ইনটু জি। তো তোমরা বইতেও দেখতে পারো যে আমি 100 বর্গ সেমি নিয়েছি বলে এটা হয়েছে, বইতে দেখবে দাঁড়া আছে 200 বর্গ সেমি। তাহলে কি হবে, এটা 200 হয়ে যাবে, কেউ যদি 300 থাকে তো 300 হয়ে যাবে। তাহলে আমি বলতে চাইছি শুধুমাত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি নেওয়ার জন্য যত পরিমাণ বেশি নিয়েছিলাম, আর এটা যেহেতু 1 কিলো ছিল, তত পরিমাণ কিন্তু দেখতে পাচ্ছি তার কিন্তু কার্যফল পদ কিংবা ঘাতের মান কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার মানে এখান থেকে আমরা পরিষ্কার যে পাস্কালের সূত্র থেকে বদ্ধ মানে আবদ্ধ যে প্রবাহী, সে সরু নলা, সরু চোঙ এবং আমাদের বড় চোঙ নিয়ে আমরা কিন্তু ঘাত বৃদ্ধি করতে পারছি, সেটাও যথেষ্ট পরিমাণে। যদি এটা 1 কিলো জায়গায় 10 হতো তাহলে এখানে আরেকটা শূন্য বেড়ে যেত, তাহলে অনেকটা বেশি হচ্ছে। তাহলে এটা প্রমাণিত যে ঘাত বৃদ্ধি হচ্ছে। তো এটা একটা প্রশ্ন, এই অবধি একটা তোমরা 2 মার্কস কিংবা 3 মার্কস পরীক্ষায় পেতে পারো। নেক্সট যে প্রশ্নটা রয়েছে এটাকে আমরা রাখছি, এখনই কাজে লাগবে আমাদের। সেটা হচ্ছে ঘাত বৃদ্ধি নীতি আমরা প্রতিষ্ঠা করলাম। এবারে এই ঘাত বৃদ্ধি যে নীতিটা প্রতিষ্ঠা করলাম, এই ক্ষেত্রে আমাদের বলছে যে ঘাত বৃদ্ধি নীতি থেকে কি না শক্তি সংরক্ষণ নীতি প্রতিষ্ঠা করো, অথবা যারা পরীক্ষাতে আমাদের বলে যে ঘাত বৃদ্ধি নীতি যে শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে সেইটাকে প্রমাণ করা। সেইটা আমরা কিভাবে করব? তো তার জন্য আমাদেরকে নতুন করে কোনো ডায়াগ্রাম আঁকতেই হবে না। আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ বলি। এইখানে W1 পরিমাণে আমরা ওজন চাপিয়েছিলাম কিংবা বল প্রয়োগ করেছিলাম। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে তরল এখান থেকে নেমে আসবে। সাপোজ এই অবধি নেমে আসছে তরলটা, মানে এখানে ছিল, এখান থেকে এখানে চলে যাবে। তাহলে আমি এভাবে বলতে পারি যে তরলটা এই অবধি চলে আসছে। কেন না পিস্টনটা নিচের দিকে নেমে গেছে, আমরা বল প্রয়োগ করেছি, এটা চাপ প্রযুক্ত হয়েছে। তো এই সরণটা আমি বললাম x। তো স্বাভাবিকভাবে এইখানে পিস্টনটা উপরের দিকে উঠবে, তাহলে এরকম হয়তো হলো। তো স্বাভাবিকভাবে এই সরণটা বেশি হবে, এই সরণটা কম হবে। আমি আঁকার জন্য হয়তো বড় করে তোমাদের দেখানোর জন্য আঁকছি, কিন্তু স্বাভাবিক এইখানে বেশি হবে, তাহলে বড় করে এঁকে দিই। এখানে স্বাভাবিক কম হবে, কারণ হচ্ছে এখানে প্রস্থচ্ছেদটা বেশি। তো সেই এইখানে তো বেশি পরিমাণ তরল নেমেছে, তো সেই তরলটা তো এই ক্ষেত্রে পরিমাণটা সমান হলেও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেহেতু বেশি, তাহলে কম পরিমাণের লেভেলটা উঠবে। তাহলে এখানে সহজ দেখাটা হয়েছে হয়তো y। তাহলে সিম্পল লজিক, এই পরিমাণের যে কৃতকার্য, সেই কৃতকার্যটা কত হবে আর এইখানে কত হবে সেটা। তার আগে আমাকে বলো যে পরিমাণের তরল এইখানে নেমেছে সেই পরিমাণের তরল এখানে উঠেছে। তাহলে এই ক্ষেত্রে যে পরিমাণ তরলটা হ্রাস পেয়েছে সেটা কত হবে না, বইতেও দেখবে পরিষ্কার লেখা রয়েছে সরু চোঙে জলের আয়তন হ্রাস। যদি আমি জল ধরি তাহলে সরু চোঙে এই ক্ষেত্রে তরলের যে হ্রাস, মানে এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রে জল, তাহলে আমরা আয়তনটা কত, আয়তন হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে যেটা সরল হয়েছে। আর এই ক্ষেত্রে জল কিংবা তরল যা আছে, তাহলে জলের আয়তনের বৃদ্ধি সেটা কত হবে না, এই ক্ষেত্রে প্রস্থচ্ছেদ কত না b, আর তরল উঠেছে কত y। তাহলে কত হলো না b ইনটু y। যে পরিমাণ তরল হ্রাস পেল, যে পরিমাণ তরল মানে আমি আয়তনের কথা বলছি, সেই পরিমাণ এদিকে উঠলো। তাহলে পরিষ্কার আমরা এটা লিখতে পারবো ax ধরেছিলাম, so x equals to b by y, so x by y equals to কত b by a। এইটা তো তোমরা বইতেও দেখতে পারো, এটা বের করা রয়েছে। এইবারে ছোট যে পিস্টনটা রয়েছে এইটা, তো আমাদের যে ছোট পিস্টন রয়েছে, তো জিজ্ঞেস করছে ছোট পিস্টন দ্বারা কৃতকার্য কত। তাহলে এই ছোট পিস্টন দ্বারা কৃতকার্য স্বাভাবিকভাবে কত হবে না প্রযুক্ত বল, সেই বলটা কত না W1। তাহলে এইখানে কৃতকার্য কত হবে W1, আর সরণ কত x। তাহলে আমরা জানি কৃতকার্য ইকুয়ালস টু
প্রযুক্ত বল ইনটু সরণ, তো বলটাই হচ্ছে ওজন। তোমরা এই W1 টা কিন্তু কার্য নয়, এই ক্ষেত্রে W1 টা কিন্তু পরিষ্কার ওজন, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কত হবে না, এই ক্ষেত্রে W2 ইনটু y, কারণ W2 পরিমাণ ওজন চাপালে এটা সেখানে স্থির থাকতো, তাহলে যখন উপরের দিকে উঠে গেছে তার মানে এই যে বলটা এই পিস্টনের উপরে কিন্তু ক্রিয়াশীল হয়েছে, তাহলে এখানে সরণ ঘটেছে, তাহলে এখানেও কার্য কিন্তু বড় পিস্টনের উপর কিন্তু হয়েছে। তো এই জন্য এখানে লেখাও রয়েছে বড় পিস্টন দ্বারা কার্য। তাহলে ছোট পিস্টনের উপর আমরা কার্য করলাম বাইরে থেকে, সেইটা সঞ্চালিত হয়ে এখানে পৌঁছালো, তারপরে কি হলো, বড় পিস্টন কিন্তু কার্য করলো। তাহলে ছোট পিস্টনের উপরে প্রযুক্ত বল, তার থেকে কার্য ছোট পিস্টনের উপর কার্য এটা, বড় পিস্টনের দ্বারা কার্য হচ্ছে W2 ইনটু y। যদি আমি এই W2 ইনটু y সমান W1 ইনটু x প্রমাণ করে দিই, তাহলে তো কোনো সমস্যাই থাকবে না। তো যে পরিমাণ ছোট পিস্টনের উপরে কার্য হয়েছে সেই পরিমাণ কার্য বড় পিস্টনের দ্বারা হয়েছে, তাহলে শক্তি সংরক্ষণ নীতি খাটবে। ব্যাপারটা হচ্ছে ঘাত বৃদ্ধি নীতিতে আমরা ঘাত বেশি পেয়েছি সেটা লক্ষ্য করলাম, কিন্তু শক্তি বৃদ্ধির কোন রকম কিন্তু সম্ভাবনাও নেই আর হয়ও না, সেটা আমরা প্রমাণ করে অবশ্য দেখিয়েও দেব। হয় কি না, শুধুমাত্র ঘাত বৃদ্ধি পায়, শক্তি যা ছিল এখানে সেইটাই এখানে থাকে, শক্তি সংরক্ষণ নীতি খাটবেই। তো সেটা আমরা প্রমাণ করে দেখাবো যে এইটা হয়। তাহলে এইটা প্রুফ করতে হবে, ঠিক আছে। তো এইটাকে প্রুফ কিভাবে করব আমরা, না এর জন্য আমরা এই বাম পক্ষটাকে নিই W2 ইনটু y। W2 সমান আমরা একটু আগে কিছু প্রমাণ করেছিলাম এইখানে, তো আগেরটা লাগবে কাজে এইটা, আর ইনটু y, b বাই এর মান এখান থেকে পাচ্ছি, দেখো x বাই y। তাহলে এখান থেকে কি পাচ্ছি, লক্ষ্য করে দেখো, ছোট পিস্টন দ্বারা যে কার্য, মানে ছোট পিস্টনের উপরে যে কার্য করা হয়েছে সেটা W1x, বড় পিস্টন দ্বারা যে কার্য হলো, তাহলে ছোট পিস্টনের উপরে কার্য কত হয়েছে W1x, বড় পিস্টন দ্বারা কার্য হলো W2y, দুটো সমান হচ্ছে। তো যেহেতু কৃতকার্য দুই ক্ষেত্রে সমান, তাহলে শক্তির তারতম্য ঘটার কোনো রকম সম্ভাবনা নেই। কারণ আমরা জানি কার্য শক্তি উপপাদ্য দেখেছি যে কার্য দিয়েই আমরা কিন্তু শক্তি পরিমাপ করে থাকি, যেহেতু দুই ক্ষেত্রে কার্য একই, তাহলে শক্তির কিন্তু কোনো রকম তারতম্য ঘটেনি। তো এইটাই দেখবে আমাদের বইতে রয়েছে। কিন্তু একটা কথা এখানে বলে দিই, আমরা যতই এখানে সমান বলে থাকি না কেন, সব সময় কিন্তু এই W2 লেস দ্যান W1 ব্যাপারটা কিন্তু আসবেই। এবার কেন আমরা এটা বলি, এখানে দেখো এখানে বলা রয়েছে W1 এর তুলনায় W2 অনেক বড় হলে x এর তুলনায়, দেখো আমরা এটাকে একটু কারেকশন করে নেওয়া যাক। এই যে W2 লেস দ্যান আমি W1 এর কথাটা বলছিলাম, সেইটা যদি হয় তাহলে কিন্তু আমাদের ঘাত বৃদ্ধি হলো না, যেটা আমি এখানে বলতে চেয়েছিলাম। তোমাদের বইতে যেটা বলেছে সেটা এইটা বলেছে, ঘাত বৃদ্ধির কথা বলেছে, W2 গ্রেটার দ্যান W1। এইটা যখন হচ্ছে তাহলে দেখো এই জন্যই কিন্তু y লেস দ্যান x হয়। তার একটা বড় কারণ রয়েছে, এই প্রস্থচ্ছেদ বেশি, সেই জন্য কিন্তু তলের যে ওঠাটা এই তুলনায় কিন্তু কম হবে, তো এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা কথা বলি, এই যে সমান চিহ্ন আমরা দিচ্ছি W2y W1s, এই W1s বলছি সরি W1x, এটা কিন্তু বাস্তবে হবে না। কেন, পুরো ক্যালকুলেশনে আমরা কিন্তু ঘর্ষণ বল কিংবা ঘর্ষণে যে বাধাজনিত বল সেটাকে কিন্তু আমরা নেগলেক্ট করেছি কিংবা অগ্রাহ্য করেছি, সেই জন্য আমরা সমানটা দিতে পারছি। কিন্তু বাস্তবে সব সময় এই W2y লেস দ্যান W1x কিন্তু হবে, যেটা তোমরা বইতেও দেখতে পাবে, বড় পিস্টন দ্বারা কৃতকার্য লেস দ্যান ছোট পিস্টনের উপর কৃতকার্য। কেন এটা বলতে পারছি, তার কারণ রয়েছে, ঘর্ষণ বলের দরুন বাধা থাকছে, ঘর্ষণ বল একটা অসংরক্ষী বল, তো তার বিরুদ্ধে কার্য যেটা করা হচ্ছে সেটা পুনরুদ্ধার সম্ভব না, তবে কার্য শক্তি অধ্যায়তে পড়ানো হয়েছে। তার মানে কিছু শক্তির কিন্তু অপচয় হবে, সেটা কিন্তু পুনরুদ্ধার অসম্ভব। সেই জন্য W2y কিন্তু সবসময় প্র্যাকটিক্যালি লেস দ্যান হয়, কিন্তু হ্যাঁ থিওরিটিক্যালি আদর্শ ঘটনা ধরে যদি করা হয় তাহলে কিন্তু এটা সমান হবে। সো এইখানে শেষ হচ্ছে আমাদের এই ভিডিওর আলোচনা। তো লাস্টে দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বইতে 505 পেজে পড়বে। পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধি নীতি কিভাবে প্রতিষ্ঠা হচ্ছে,
আর সেই নীতি কিভাবে শক্তি সংরক্ষণ নীতি মেনে চলছে সেটা তোমরা প্রমাণ করবে। এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, খাতায় লিখে রেডি করবে বই দেখে ভালো করে প্রস্তুতি নিয়ে। নেক্সট ভিডিওতে আমরা হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক ব্রেক নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে এই ঘাত বৃদ্ধির নীতির উপরে ভিত্তি করে হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক লিফট যেটা তোমরা গ্যারেজগুলোতে দেখতে পাও, আর হাইড্রোলিক লিফটে তোমরা কিছু এও দেখেছো, কিছু গাড়ির ক্ষেত্রেও দেখতে পেয়েছো, হাইড্রোলিক ট্রাকগুলো যে থাকে যেটা মাল নামে, বালি, চিপস, এগুলোর ক্ষেত্রেও দেখেছো। আর হাইড্রোলিক ব্রেক যে ব্রেকটা কাজ করে আমরা 5 মিনিটে পা রাখার পর, সেক্ষেত্রেও কম বল প্রয়োগ করে আমরা কিন্তু বেশি ঘাতের সৃষ্টি করি। তো এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।